আন্দোলনের মাধ্যমে সরকার এসেছে। আজকেও আমরা দেখি সেই বিগত সময়ের মতোই সাংবাদিকদের উপরে হামলা চলছে, হত্যাযজ্ঞ চলছে। আজকে এতটুকু বলতে চাচ্ছি যে আপনারা অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা যে আইন সেটি করুন এবং সেটি বাস্তবায়ন করুন। সাংবাদিক হত্যার প্রতিবাদ এটা নতুন কিছু না, আমরা প্রায়ই সাংবাদিক হত্যার প্রতিবাদ, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করে আসছি, কিন্তু ফলাফল জিরো। আমরা এমন একটা জাতে পরিণত হয়েছি, আমাদের মা নাই, বাবা নাই, কেউ নাই যে আমাদের ন্যায় বিচারটুকু পাইয়ে দেবে। আমি বলতে চাই, সাংবাদিক মোনাজাতুদ্দিন, সাংবাদিক শামসুর রহমান কেবল, সাংবাদিক সাগর সহ অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে, আজও তার বিচার হয়নি। আপনারা জানেন কুমিল্লার সেই সাংবাদিক মোনাজাতুদ্দিনকে কিভাবে হত্যা করা হয়েছিল, হয়তো আপনারা সেটা জানেন না। আপনারা জানেন সাংবাদিক শামসুর রহমান কেবল, যশোরের সাংবাদিক শামসুর রহমান কেবলকে কিভাবে হত্যা করা হয়েছিল, হয়তো বা সেটা আপনারা জানেন না। আমরা জানি শুধু তুহিন হত্যা কিনা, আমরা শুধু রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, আমরা শুধু লিখেই যাব, অন্যায়ের প্রতিবাদ করব, আমরা রাস্তাঘাটে মরে থাকব, আমাদের বিচার হবে না। এটা কেমন? সুরক্ষা আইন বাস্তবায়ন করুন, শুধু কাগজে কলমে হালকাতার খাতার মতন রাখেন না। দিন যাবৎ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা রাজপথে অবস্থান নিয়েছি, ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের এই কর্মসূচিগুলি আমরা তখনই পালন করি যখন কোনো সাংবাদিক আক্রান্ত হয়। এরপর আমরা আমাদের ঐক্যের কথা ভুলে যাই, আমরা একজন আরেকজনের পাশে থাকার কথা ভুলে যাই। কিন্তু এভাবে ভুলে গেলে চলবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এই যে ধারাবাহিকভাবে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলাগুলি হচ্ছে। সাংবাদিকদের উপরে যখন হামলা হয় কিংবা সাংবাদিকদের যখন কোনো মামলার আসামি করা হয়, তখন আমরা প্রশাসনকে আসামিদের ধরার ব্যাপারে তৎপর হতে না দেখলেও সাংবাদিকদের বিরুদ্ধে যখন মামলা হয় তখন সাংবাদিকদের বিরুদ্ধে তাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি বিগত সময়গুলোতে এবং বর্তমান সময়গুলোতে। এই সমাজের যারা রাজনীতি করে থাকে তাদের পক্ষে লেখলে আমরা ভালো থাকি এবং তাদের অপকর্ম নিয়ে লেখলে আমরা হয়ে যাই কোনো না কোনো মামলার আসামি কিংবা কোনো হামলার শিকার হই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা এই সমস্ত হয়রানির হাত থেকে রক্ষা পাবো। সাংবাদিকের উপর হামলা, মামলা, নির্যাতন এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। হত্যাকাণ্ড, হামলা এবং মামলা হচ্ছে, তার যদি সঠিক বিচার হতো তাহলে হয়তোবা এরকম ধারাবাহিক হামলা হতো না, তখন হয়তো আমরা মেতে এগুলো বিচ্ছিন্ন একটি ঘটনা। কিন্তু দেখা যাচ্ছে সাংবাদিকদের টার্গেট করে রাজনৈতিক মহল কিংবা মাফিয়া চক্র, কালোবাজার, এরা সাংবাদিকদের টার্গেট করে তাদের হামলা করা হচ্ছে। আদালতে মামলা করলে আদালত তদন্ত কাকে? পিবিআই কে অথবা থানা পুলিশকে। থানা পুলিশ তখন কি করে? ওই বাদী, ওই মাফিয়া, ওই কালোবাজারের ভূমিদস্যুর পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে, অথচ আমাদেরকে একবারও তারা ডাকার প্রয়োজন মনে করে না। আমরা যদি তাদের কাছে প্রমাণ দেই যে আমরা এই বেসিকের উপরে আমরা নিউজটি করেছি, সংবাদটি প্রকাশ করেছি, তখন তারা তা আমলে নেয় না। তারা আমল নেই কোনটা? টেবিলের নিচ দিয়ে যে আদান প্রদান হয় সেটা, নতুবা কোনো রাজনৈতিক নেতার ফোনের উপর প্রভাবিত হয়ে তারা আমাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে দেয়। গাজীপুরে যে তুহিন হত্যাকাণ্ড হলো, যে মর্মান্তিক হত্যাকাণ্ড, যে নৃশংসভাবে হত্যা করেছে, তার তীব্র নিন্দা এবং খুনিদের আমরা দৃষ্টান্তমূলক দাবি জানাই। তারা বিচার করো, নয়তো কিন্তু জনগণ ক্ষমা করবে না। সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকের উপর হামলা বন্ধ করতে হবে, সাংবাদিকের উপর মামলা বন্ধ করতে হবে। সাংবাদিকরা কারো দয়াই চলে না, সাংবাদিকরা সমাজের কাছে দায়বদ্ধ। সাংবাদিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমি 10 কোটি টাকার মানহানি মামলার প্রধান আসামি। আমার সহকর্মী রহিম ভাই রয়েছেন, যিনি সংবাদ চর্চার একটা নির্বাহী সম্পাদক পদে রয়েছেন, উনিও এই অন্তর্বর্তী সরকারের আমলে 3টি মামলার আসামি হয়েছেন। আমরা কার কাছে যাব? আমরা হয়তো ভেবেছি এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত সাংবাদিকদের সুরক্ষা দিয়ে যাবেন। এখন কৃষক পাচ্ছি, আমি 2টি উদাহরণ দিলাম, আর বাংলাদেশ আরো তো সাংবাদিকদের বিরুদ্ধে নামতে মামলা হয়েছে। আমরা হয়তো
জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করে থাকি। কার জন্য করি আমরা সাধারণ মানুষের জন্য করি, দেশের মানুষের জন্য করি। আমরা সাংবাদিকরা যদি একদিন কলম বিরতি বা কর্মসূচি পালন করি, আমার মনে হয় কয়েক লাখ মানুষ নির্যাতনের শিকার হবে, এদের মধ্যে কয়েক হাজার ধর্ষণের শিকার হবে, চুরি লুটপাট খুনের শিকার হবে। কেন আমরা কর্মসূচি যদি বন্ধ রাখি, আমরা আজকে লিখি বলে যারা অপকর্ম করে থাকেন তারা ভয় পেয়ে থাকেন। আমাদের মিলন ভাই যে সম্পাদক, উনি 50টা মামলার আসামি। দ্বিতীয় মামলার আসামি হয়ে আমি একজন কুলি ছিল, পোস্টারগুলা ধাপা গাতে 200 টাকার কুলি। সে 12 বছরের চারতলা বাড়ির মালিক। এক আয়া ঢাকা মেডিকেলে চাকরি করতেন, অবসরে গেছেন। আমার একটা ব্যবসা ছিল, মেডিসিনের ব্যবসা ছিল। এক বুড়া বুড়ি লাঠি বট দিয়ে আমার এখানে আসছেন। বাবা আপনি কি সাংবাদিক? আমি কাকু মা। বাবা আমার জমিটা তো কাশিম মোল্লা এখনো জীবিত আছেন, আমার জমি তো লেখা 27,000 টাকা বিক্রি করে ফেলছে। আপনি যদি আমার একটা দিতেন, রিপোর্ট করতেন, আমি রিপোর্টটা আমি আদালতে সাবমিট করতাম। বিশ্বাস করেন, আমাকে টাকা তো সাথে চা খাওয়ানোর জন্য আমার 5 টাকা বাকি রাখছে, আমি খাইনি। সেখানে আমি মামলার আসামি হয়েছি। আমি নিউজ করে দিলাম, করে দেওয়ার পরে বৃদ্ধ কাছে ওই কাশিম মোল্লা গেছেন, পরে তার 25 লাখ টাকা দিয়ে এটা মিট করে দিচ্ছেন। এইটা সাংবাদিকদের, আমরা সাধারণ মানুষ যখন পুলিশের কাছে গিয়ে সহযোগিতা না পায়, ডিসিএসপির কাছে সহযোগিতা না পায়, তখন সাংবাদিকদের দ্বারস্থ হয়। সাংবাদিকরা নিঃস্বার্থভাবে সে কাজগুলো করে থাকি। অথচ দেখেন আমরা সাংবাদিকরা কাজ করতে গিয়ে আজকে আমি তো বললাম যে অন্তর্বর্তী সরকার ভাবছে আমাদের সাংবাদিকদের সুরক্ষা দিয়ে যাবেন। কারণ আমি 10 কোটি টাকার মামলার প্রধান আসামি। এখন বোঝেন, আমার মেয়ে বেশি বাচ্চা দিতে পারে, বাবা এত টাকা দিবা কোথেকে? যদি সাজা দেয় আমি জেল খাটমু, তোমার সমস্যা আছে? না বাবা, তুমি নীতির মধ্যে রয়েছো, নীতির মধ্যে থাকবো, আমরা খুশি আছি। রহিম ভাই মামলার আসামি। আমি বলবো যে ওই সাবেক এমপিকে, আপনি হয়তো ভেবেছেন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলে তারা তাদের লেখনী বন্ধ করে দেবে। না, লেখনী বন্ধ হয়নি। মামলা করার পরে আপনার পদ গিয়েছে, আপনার ছেলের পদ গিয়েছে। এই মামলা 2টা করার পরে আপনার পদ গেছে, আপনার ছেলেরও পদ গেছে। আর শুধু পদ নয়, পুরো জেলা কমিটি এবং জেলা কৃষক দলের কমিটিও বাতিল করা হয়েছে। কিন্তু আমি প্রশাসনকে বলবো, আমরা সাংবাদিক, আপনারা বলে থাকেন সাংবাদিক পুলিশ ভাই ভাই, কিন্তু প্লিজ অনুরোধ করবো, সাধারণ মানুষ আপনাদের কাছে যায়, আমাদের কাছে অনেকে আসে, জমি জমা সংক্রান্ত বড়লোকদের যাদের কাছ থেকে টাকা পাবেন সে কাজটা তারা করে দেন, কিন্তু যারা গরিব শ্রেণীর কাজ তাদের কাজগুলি করেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দয়া করে বড় লোকের কাজ কম করবেন, গরিবের কাজ করেন। আমি এখানে পুলিশ বাইরে রয়েছেন, আমি একটা বাস্তব ঘটনা বলি। এক পুলিশ অফিসার রিটায়ার্ডে গেছেন, আমাকে দুঃখ করে বলছেন, রাসেল ভাই আমার ছেলে আমাকে বাবা বলতে পারে না, আব্বা বলতে পারে না। কি বলে ডাকে জানেন? আব্বা বলে ডাকে, আব্বা। আমি কেন ভাই? আমার চাকরির জীবনে একটা নিরীহ ছেলেরে ধরে পুলিশে দিয়েছিলাম, ওই মহিলা বদদোয়া দিয়েছিল, তুই জীবনে তোর সন্তানের মুখে আব্বা ডাক শুনতে পারবি না। দুঃখ করে কান্না করছে। আমি ভাই যা মনে কিছু করেন না, যা করে আল্লাহ ভালোই করে। উনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখনো দেখ হয় আমার সাথে। উনি অন্য জেলায় থাকেন, আসলে নারায়ণগঞ্জে আসলে আমার ফোন দেন। লোককে যে টাকার বিনিময়ে কোনো হেনস্থা করেন না।